শুরু করছি তিন গোয়েন্দা সিরিজের আরেকটি গল্প, গাড়ির জাদুকর। প্রথম প্রকাশ এপ্রিল 1992। শুরু হচ্ছে গাড়ির জাদুকর এর প্রথম পর্ব। বসন্তের ছুটি, সোমবারের এক সকাল। পুরনো নীল একটা করভেয়ার গাড়ির ইঞ্জিনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে মুসা আমান। গাধা, একটা বোকা গাড়ি, ঝাঁঝালো কণ্ঠে কিশোরকে বলল সে। সবকিছু চেক করেছি, ঠিকঠাক আছে, তারপরেও স্টার্ট নেয় না কেন? ইদানিং মোটর গাড়ির নেশায় পেয়েছে মুসাকে। একটা টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়ে ইঞ্জিনের কাজ শিখছে। লেখাপড়ার ফাঁকে ফাঁকে অবসর সময় কাজ করে গিয়ে ওখানে। বোঝা যাচ্ছে ইঞ্জিনের ব্যাপারে তার অসাধারণ মেধা, খুব দ্রুত শিখছে ওসব। স্যালভেজ ইয়ার্ডে অফিস থেকে বেরিয়ে তিন গোয়েন্দার হেডকোয়ার্টারের দিকে যাচ্ছিল কিশোর। মুসার কাছে এসে থেমেছে। তার তেলকালি মাখা কাপড়ের দিকে একবার তাকিয়ে চোখ ফেরালো পুরনো গাড়িটার দিকে। চালু হয়ে গেলে আমার কাছে বিক্রি করে দিও, বলল সে। ওয়ার্কশার্টের ঝুলে হাতের গ্রিজ মুছল মুসা। এটা সংগ্রহ করে রাখার মতো জিনিস কিশোর, ব্যবহারের জন্য নয়। আমেরিকার তৈরি প্রথম সফল গাড়ি করভেয়ার, যেটার ইঞ্জিন পেছনে। মোটর রেসিং ক্লাবগুলোর কাছে এর দারুণ চাহিদা। নিয়ে গিয়ে সাজিয়ে রেখে দেয়, মোটা টাকা পাবে ওদেরকে দিলে। তাও তোমার কত আছে? 500 পাউন্ড, জানালো কিশোর। তাতে ভালো গাড়ি পাওয়া যায় না, জানি আমি। তবে চালানোর মতো একটা কিছু জোগাড় করতে পারলেই খুশি। শুধু সাইকেল দিয়ে কিংবা ভাড়া করা গাড়ি এনে আর পারা যায় না। গোয়েন্দার জন্য গাড়ি একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস। আর লাইসেন্সটা যখন পেয়ে গেছি, কেন কিনবো না? রকি বিচের পুলিশ চিফ ক্যাপ্টেন ইয়ান ফ্লেচারকে অনুরোধ করে 3টে ড্রাইভিং লাইসেন্স জোগাড় করেছে তিন গোয়েন্দা। বয়সে কুলায় না, পুলিশকে সাহায্য করে এই সুপারিশ করে স্পেশাল লাইসেন্সের ব্যবস্থা করে দিয়েছেন ওদেরকে চিফ। তত কেনাই উচিত, একমত হলো মুসা। তবে টাকাটা আমার এখন ভীষণ দরকার, বুঝলে। কয়েকটা পুরনো গাড়ি কিনবো, লট বিক্রি হচ্ছে, ওগুলো কিনে মেরামত করে আবার বিক্রি করে দেবো। গাড়ির ব্যবসা তো ভালোই শুরু করেছো তুমি আর রবিন। আমাদের গোয়েন্দা সংস্থাটার দিকেও একটু নজর টজর দাও। যত সুনাম তো এরই জন্যে। আর লাইসেন্সটাও পেয়েছো গোয়েন্দার সুবাদেই। দেবো, দাঁড়াও, আমি করভিয়ারটার একটা ব্যবস্থা করে ফেলি। তারপর 500 পাউন্ড দিয়ে ভালো একটা গাড়ি জোগাড় করে দেবো। বড় জোর 1 সপ্তাহ, কসম। আর দিয়েছো, 6 মাস ধরেই তো 1 সপ্তাহ 1 সপ্তাহ করছো। গাড়ি জোগাড় করা আর হলো না তোমার। আর সময় দিতে পারবো না, আমি ওসব কিছু বুঝি টুঝি না, করভিয়ারটাই চাই। মুসা প্রতিবাদ করার আগে গেটের বাইরে জোরে হর্ন বেজে উঠল। অবাক হলো ওরা। 9টা বাজতে 10, এখনো খোলেনি ইয়ার্ড। এরই মাঝে কে এসে হাজির হলো। তালে তালে বাজছে হর্ন, অনেকটা রক মিউজিকের বিটের মতো। না খুলে পারা যাবে না, নাছোড়বান্দা, বলতে বলতে কোমরের বেল্টের কাছে হাত নিয়ে গেল কিশোর। বেল্টে লাগানো ছোট একটা বক্স মতো যন্ত্রের বোতাম টিপে দিল। গেট খোলার রিমোট কন্ট্রোল যন্ত্রটা কিশোরের উদ্ভাবন। ইলেকট্রনিকের জাদুকর হয়ে উঠেছে সে। ইয়ার্ডের মেইন গেটে ইলেকট্রনিক তালা লাগিয়ে দিয়েছে। কাছে যাওয়ার আর প্রয়োজন হয় না এখন, দূর থেকে খোলা আর বন্ধ করা যায়। তার কাছে আছে একটা রিমোট কন্ট্রোল, রাশেদ পাশার কাছে একটা, আর মেরি চাচির কাছে একটা। মোট 3টেই বানিয়েছে সে। তবে আরেকটা কন্ট্রোলার রয়েছে, মেইন কন্ট্রোলার, ওটা থাকে অফিসে। খুলে গেল পাল্লা, তাকিয়ে রয়েছে কিশোর আর মুসা। তীর বেগে ভেতরে ঢুকলো একটা লাল মার্সিডিজ 450 SL কনভার্টেবল। অফিসের সামনে গিয়ে ঘ্যাঁচ করে ব্রেক কষল। ওপর দিয়ে লাফিয়ে নেমে এলো কালো চুলওয়ালা এক তরুণ। দরজা খোলার প্রয়োজনই মনে করল না। পরনে মলিন জিন্স, দোমড়ানো কাউবয় বুট, চ্যাপটা হয়ে যাওয়া একটা স্টেটসন হ্যাট আর রংচটা বেসবল জ্যাকেট। পুরনো একটা ব্যাকপ্যাক বাঁধা রয়েছে পিঠে, অসংখ্য বোতাম লাগানো তাতে, আর নানা রকম ব্যাজ। ব্যাগ থেকে একটা সাদা খাম আর রঙিন কাগজে মোড়া প্যাকেট বের করলো সে। কিশোর আর মুসার দিকে তাকিয়ে প্যাকেটটা নেড়ে স্বাগত জানানোর ভঙ্গি করলো। তারপর শীষ দিতে দিতে ঢুকে পড়লো অফিসে। চমৎকার একটা মোটর কার, 2 সিটের। চোখ সরাতে পারছে না মুসা। দারুণ না কিশোর? হ্যাঁ, সুন্দর। তবে গাড়ির দিকে চোখ নেই তার। তাকিয়ে রয়েছে চকচকে গাড়ির সিটের পেছনে রাখা ময়লা বেডরোলটার দিকে। গাড়ির চেয়ে গাড়ির মালিকের ব্যাপারেই আমার আগ্রহ বেশি। আগে কখনো দেখোনি তুমি? আমিও না, তবে ওর সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারি। এই যেমন পূবের অঞ্চল থেকে এসেছে, ঘুরে বেড়ানোর স্বভাব, টাকা নেই, কাজ নেই, আর লোকটা
আমার আত্মীয়। গুঙিয়ে উঠল মুসা। খাইতে এত কথা জানলে কি করে? হাসল কিশোর। সহজ, তার নিউ ইয়র্ক মেটস থেকে কেনা বেসবল জ্যাকেট, ব্লুমিংডেলস ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেনা উপহারের প্যাকেট, চামড়ার রঙই বলে দিচ্ছে সে পূব থেকে এসেছে, সম্ভবত নিউ ইয়র্ক। তত নিশ্চয়ই। স্বীকার না করে পারল না মুসা। বোঝা যায়। তারপর? তার বুটগুলো দোমড়ানো মলিন, ব্যাগে লাগানো বোতাম আর ব্যাজগুলো জোগাড় করেছে হাইওয়ে 128-এর পাশে যতগুলো প্রদেশ পেয়েছে সবখান থেকে। আর মার্সিডিসটার নম্বর প্লেট হলো ক্যালিফোর্নিয়ার। এইসব সূত্র বলে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার গাড়িটাতে করে আসেনি সে, আর পূর্ব অঞ্চল থেকে এত দূরে হেঁটে আসার কথা কল্পনাই করবে না কেউ। তার মানে পথে পথে লোকের গাড়ি থামিয়ে লিফট নিতে নিতে এসেছে সে। হ্যাঁ, ঠিকই বলেছ। মাথা ঝাঁকাল মুসা। বুঝলাম। আর? চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ফেলল কিশোর। তার কাপড় চোপড় নোংরা, ছেঁড়া, অনেকদিন ধোয়া হয়নি। ঘরে ঘুমায় না রাতে, শোয় স্লিপিং ব্যাগের মধ্যে। এখানে এসেছে সকাল 9টায়, যখন বেশিরভাগ লোকই তাদের কাজ আরম্ভ করে। এতে বোঝা যায় তার টাকাও নেই, চাকরিও নেই। ভ্রুকুটি করল মুসা। আর আত্মীয়ের ব্যাপারটা? একটা উপহারের প্যাকেট এনেছে আর একটা সাদা খাম। পূব থেকে এত দূর ওগুলো বয়ে আনার তার কি দরকার ছিল, আত্মীয় না হলে? হ্যাঁ, সত্যি সহজ হয়ে গেল, মুসা বলল। তবে একটা ব্যাপারে তোমার ভুল হয়েছে। টাকা টাকা নেই এ কথা বিশ্বাস করতে পারলাম না। ওরকম একটা গাড়ির মালিক যত ছেঁড়া কাপড়ই পরুক, তার টাকা থাকতে বাধ্য। গাড়িটা সে কোথায় পেল বুঝলাম না, জবাব দিল কিশোর। ভবঘুরে একটা রাস্তার লোক ছাড়া সে আর কিছুই না। পাগল। করভিয়ারটা নিয়ে তর্ক চলল দুজনের। তারপর একসময় কিশোরের গায়ে কুনুই দিয়ে গুঁতো দিল মুসা। ফিরে তাকিয়ে কিশোর দেখল অফিস থেকে বেরিয়ে আসছে লোকটা, সাথে মেরি চাচি। বারান্দা থেকে চত্বরে নেমে এগিয়ে আসতে লাগলেন দুজনে। ধীরে সহজ ভঙ্গিতে হাঁটে লোকটা, যেন তাড়াহুড়োর কিছু নেই। তার এই ধীর গতির জন্য পিছিয়ে পড়তে হচ্ছে বলে অধৈর্য হয়ে গেলেন মেরি চাচি। দূর থেকে বয়স যতটা কম লাগছে, আসলে তার চেয়ে বেশি, 27-28 হবে। হাসে ঠোঁটের এক কোণ দিয়ে। নাকটা দেখে মনে হয় কয়েকবার ভেঙেছে। কালো চোখ, তীক্ষ্ণ, উজ্জ্বল। লম্বা চুল আর বাঁকা নাকের জন্য তাকে দেখতে লাগে অনেকটা বাজ পাখির মতো। মেরি চাচির হাতে একটা চিঠি, সেটা তুলে ধরে ডাকলেন তিনি। কিশোর, দেখ। তার কণ্ঠে সূক্ষ্ম সন্দেহ, সেটা শুধু কিশোর বুঝতে পারল। নিউ ইয়র্ক থেকে এসেছো, আমার বোনপো নিকি পাঞ্চ। জোরে নিঃশ্বাস ফেলার পালা এবার মুসার। ঠিকই বলেছে কিশোর, একটিবারের জন্য কি ভুল করতে পারে না সে? বেবিলন, লং আইল্যান্ড, নিকি জানালো, খোলামেলা ভাবভঙ্গি। গ্রেট সাউথ বে শহর থেকে ঘন্টাখানেকের পথ। আমার মা মেরি খালার খালাতো বোন। মাকে যখন বললাম ক্যালিফোর্নিয়া দেখতে যাচ্ছি, রোদ টোদ পোয়াবো, মা বলল রকি বিচে এসে খালাকে দেখে যেতে, একটা চিঠিও দিয়েছে। কথা বলতে বলতে জাঙ্কইয়ার্ডের চোখ বোলাচ্ছে নিকি। জিনিসপত্রের স্তূপ দেখে চোখ চকচক করছে তার। নানা রকম জিনিস, কি নেই! ঘর তৈরি আর সাজানোর জিনিসপত্র ফেলে রাখা হয়েছে একপাশে। বাগানে বসার চেয়ার টেবিল আর বাগান সাজানোর মূর্তিগুলোর পাশে রাখা হয়েছে কয়েকটা পুরনো স্টোভ আর রেফ্রিজারেটর। আরও রয়েছে তামার তৈরি পুরনো আমলের খাট, টিভি রাখার ট্রলি, বক্স, অনেক পুরনো আমলের রেডিও থেকে শুরু করে সেলাই মেশিন আর নিয়ন সাইন পর্যন্ত রয়েছে। এত জিনিস জমে যাওয়ায় হিসেব রাখতে হিমশিম খেতে লাগলেন রাশেদ পাশা। কি কি জিনিস আছে ভুলে যেতে লাগলেন। খাতায় আর কত লিখে রাখা যায়। শেষে উপায় বের করলো কিশোর। একটা বাতিল কম্পিউটার কিনে এনে মেরামত করে সারিয়ে তাতে টুকে রাখলো সমস্ত জিনিসপত্রের নাম। এখন আর অসুবিধা হয় না, চাবি টিপলে বেরিয়ে চলে আসে কোথায় আছে কোন জিনিসটা, কি কি আছে সব। তবে এগুলো হিসেব করে নাম লিখে রাখতে অনেক পরিশ্রম করতে হয়েছে কিশোরকে, অনেক সময় ব্যয় হয়েছে। ন্যানিকে দেখি না কত বছর হয়েছে, বোনের কথা বললেন মেরি চাচি। সে ছোটবেলায় দেখেছি, তারপর আর দেখা নেই। শুনেছি বিয়ে করেছে, তবে তার ছেলে মেয়ে হয়েছে খবর আর পাইনি। কয় ভাই বোন তোমরা? 4, নিকি জানালো। সবাই বড় হয়ে গেছে, ব্যাবিলনেই আছে ওরা।
আমার মনে হলো দেশটা ঘুরে দেখার সময় হয়েছে, আর কি বেরিয়ে পড়লাম। ফেলে রাখা পুরনো মালের স্তূপের দিকে তাকিয়ে উজ্জ্বল হলো তার চোখ। অনেক ভালো ভালো জিনিস আছে এখানে। তারপর যেন এই প্রথম চোখ পড়ল করভেয়ারটার দিকে। আরে, এই সুন্দরীকে কোত্থেকে জোগাড় করলে? এত ক্লাসিক জিনিস। মুহূর্ত পরেই দেখা গেল একসাথে ইঞ্জিনের ওপর ঝুঁকে পড়েছে মুসা আর নিকির মাথা। এমনভাবে কথা বলতে শুরু করলো যেন কত পুরনো বন্ধু, অনেক দিনের চেনা। সোজা হলো মুসা, খাটো করে ছাঁটা তারের মতো চুলে আঙুল চালালো সে। বলল, সব চেক করেছি, কিছু বাকি নেই। বাতিল পার্টসগুলো বদলে নতুন লাগিয়েছি, কিছুতেই স্টার্ট করাতে পারছি না। হেসে উঠল নিকি। পারবেও না মুসা, দেখো কি করেছো। ইলেকট্রিক সিস্টেমের মধ্যে অল্টারনেটর লাগিয়ে দিয়েছো। তা তো লাগাবোই, অল্টারনেটর ছাড়া ব্যাটারি চার্জ হবে কি করে? ইঞ্জিনও তো চলবে না। মুসা আর নিক আর মুসার দিকে তাকাচ্ছেন মেরি চাচি। কিশোরও তাকাচ্ছে। সে যাও বা কিছু বুঝতে পারছে, তিনি ওদের কথা একেবারেই কিছু বুঝতে পারছেন না। এই গাড়ির ওসব দিয়ে কাজ হবে না, হাত নেড়ে বলল নিক। করভেয়ার পুরনো জিনিস, ওতে জেনারেটর আছে, অল্টারনেটর নয়। গোল কালো লম্বা একটা সিলিন্ডারের মতো জিনিস খুলেই নিশ্চয়ই তার জায়গায় অল্টারনেটরটা লাগিয়েছো। ওয়ার্ক বেঞ্চের নিচ থেকে জিনিসটা বের করে এনে দেখালো মুসা। এটা সিলিন্ডারটা মুসার হাত থেকে নিয়ে তার যন্ত্রপাতিগুলো চেয়ে নিল নিকি। তারপর ঝুঁকে পড়লো ইঞ্জিনের ওপর, দ্রুত কানেকশন করে দিল, কিছু নাট বল্টু টাইট দিল। ইঞ্জিনের দিকে তাকিয়ে থেকেই বলল, আর সব তো ঠিকই আছে দেখছি, যাও স্টার্ট দাও। ড্রাইভিং সিটে উঠে বসলো মুসা, চাবি মোচড় দিল। একবার কেশে উঠে চালু হয়ে গেল ইঞ্জিন। কাশলো, হাঁসফাঁস করলো, পুটপুট করলো, বন্ধ হয়ে যাওয়ার হুমকি দিল কয়েকবার, তবে হলো না। খাইছে বলে উঠল মুসা। ইঞ্জিনের ব্যাপারে এত কিছু আপনি জানলেন কি করে? হাসলো নিকি। সারাটা জীবন এই কাজই করেছি তো, এখানে আসা তক তাই করব ভাবছি। কোনো গ্যারেজে একটা পার্ট টাইম কাজ নিয়ে নেব, বাকি সময় সাঁতার কাটবো, রোদ পোয়াবো আর বিশ্রাম নেব। কত জায়গা ঘুরলাম, কিন্তু এখানকার মতো এত গাড়ি কোথাও দেখিনি। সহজেই জুটিয়ে নিতে পারবো কাজ। মেরি চাচির দিকে তাকালো সে। বাসাটা সব একটা ভাড়া করে নিতে পারবো কাজ পেয়ে গেলে, তবে ততক্ষণ একটা থাকার জায়গা দরকার, যেখানে খুশি ঘুমোতে পারি। আমি যা পাই তাই খেয়ে থাকতে পারি, অসুবিধে হয় না। এখানে তো থাকার জায়গার অভাবই দেখছি না, যে কোনো একটা ট্রেলারে শুয়ে থাকতে পারবো। বিছানাটা খুলতে পারলেই তো হলো, কোনো গন্ডগোল করবো না। না, মেরি চাচি বললেন, মানে ট্রেলারে থাকতে হবে না, রাস্তার দিকে ঘরটা আমাদের খালিই পড়ে থাকে, ওখানেই থাকতে পারবে। তাহলে তো খুবই ভালো হয়, অনেক ধন্যবাদ। আমার জন্য ভালো। প্রায় চেঁচিয়ে উঠল মুসা খুশিতে। ওস্তাদ করে নিলাম আপনাকে, কাজ শিখবো আপনার কাছে। গাড়ির জাদুকর আপনি, বুঝে ফেলেছি। নিশ্চয়ই, পেছন থেকে বলে উঠল আরেকটা কণ্ঠ। ফিরে তাকালো সবাই। স্যুট আর টাই পরা দুজন লোক দাঁড়িয়ে আছে, থমথমে গম্ভীর মুখ। বিশেষ করে দুজনের মধ্যে লম্বা লোকটা বলল, সেই গাড়ির জাদুকর যেটা তার নয়, এবং সে কারণে তাকে অ্যারেস্ট করতে হচ্ছে আমাদের। লম্বা তীক্ষ্ণ চেহারার মানুষটাকে চেনে না কিশোর আর মুসা। কড়া চোখে তাকিয়ে রয়েছে নিকির দিকে, তবে কালচে চুল খাটো লোকটাকে চেনে। রকি বিচ পুলিশের গোয়েন্দা বিভাগের লোক, ডিটেকটিভ জ্যাক কার্লি। কিশোর জিজ্ঞেস করলো, কে আছো মিস্টার কার্লি? ও কিশোরের খালাতো ভাই, নিকি পাঞ্চ। পরিচয় করিয়ে দিল মুসা। নিউ ইয়র্ক থেকে এসেছে। বিপদ বাঁধিয়ে বসেছে তোমার ভাই কিশোর, কার্লি বললেন। ছোটখাটো মানুষ, শান্ত চেহারা, নীল চোখ, মুখে আন্তরিক হাসি সবসময় লেগে থাকে, তবে ওই হাসিতে কোনো আশ্বাস দেখতে পেল না কিশোর। লম্বা শীতল চোখ লোকটার দিকে মাথা নুয়ে ইশারা করে বললেন, ও ডিটেকটিভ সার্জেন্ট ডেনিস ডেনভার, গ্র্যান্ড থেফট অটো ডিপার্টমেন্টের লোক, কিছু প্রশ্ন করতে চায়। ডিটেকটিভ কার্লির দিকে তাকালো ডেনভার, তারপর ফিরল দুই গোয়েন্দার দিকে। কার্লে, এদের চেনো নাকি? চিনি, চিফও চেনেন। কারা? একটুও কোমল হলো না ডেনভারের কণ্ঠ। শখের গোয়েন্দা, বহুবার আমাদের সাহায্য করেছে, অনেক জটিল রহস্যের মীমাংসা করেছে।
বিস্মিত সার্জেন্টের দিকে একটা কার্ড বাড়িয়ে দিল কিশোর। 3 গোয়েন্দার কার্ড সার্জেন্ট। লোকের জিনিস খুঁজে দেওয়া, উদ্ভট রহস্যের সমাধান করা, এসব করতেই আমাদের ভালো লাগে। তবে পুলিশ যে রহস্যের কিনারা করতে পারে না, সেটার সমাধান করতে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের। কয়েকবার করেছিও। কার্ডটার দিকে তাকিয়ে রয়েছে সার্জেন্ট ডেনভার। তার মানে তুমি বলতে চাইছো ইয়ান ফ্লেচারের মতো পুলিশ অফিসার এইসব টিনেজদের কাছ থেকে সাহায্য নেন? বহুবার নিয়েছেন, জবাবটা দিল কার্লি। এমন সব ব্যাপার খুঁজিয়ে বের করেছে ওরা, পুলিশ জানতোই না ওসব অপরাধ ঘটছে। ভালো, তবে আমার কেস থেকে ওদেরকে দূরে থাকারই অনুরোধ করব আমি। ওদের সাহায্য আমার দরকার নেই, আর সেটা এই কেস থেকে শুরু। কার্লির দিকে ফিরে বলল ডেনভার, একে সব বুঝিয়ে দাও। নিকির কথা বলল সে। বুঝিয়ে দিলেন কার্লি। চুপ থাকতে হবে নিকিকে। একজন উকিল ঠিক করতে হবে যে তার পক্ষে কথা বলবে। আরেকটা ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, বেফাঁস কিছু যেন না বলে। এখন থেকে যাই বলুক, আদালতে সেটা রিপোর্ট হয়ে যাবে। ওকে। কার্লি থামলে ডেনভার বলল, চোরাই গাড়িটা কোথায় পেলে, কিভাবে এখানে আনলে বলতে চাও আমাদের? নিকি মুখ খোলার আগে তাড়াতাড়ি বলল কিশোর। চুপ করে থাকে ভালো নিকি, যা বলার উকিলই বলবে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন মেরি চাচি। ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। এতক্ষণে মুখ খুললেন। উকিল? কিশোর, তোর কি মনে হয়? উকিল লাগবে না আমার, বাধা দিয়ে বলল নিকি। ভুল করেছে পুলিশ। হেসে উঠল সে। নিশ্চয়ই লোকটার ভাই রিপোর্ট করেছে পুলিশকে। কেন করেছে তাও বুঝতে পারছি। সময় মতো পৌঁছায়নি, দেরি করে ফেলেছি। ও ভেবেছে গাড়িটা চুরি করে নিয়ে পালিয়েছি, হয়তো ভেবেছে কোথাও গিয়ে গাড়ি চালিয়ে হাওয়া খাচ্ছি এখন। কোন লোকটা? জিজ্ঞেস করলো কার্লি। গোড়া থেকে সব খুলে বলতে চাও? ডেনভারের প্রশ্ন। কোনো অসুবিধা নেই, নিকি বলল। কোনো অন্যায় তো করিনি, কাজেই কিছু গোপন করারও নেই। লোকের গাড়িতে লিফট নিতে নিতে এসেছি আমি। পরশুদিন এসে পৌঁছেছি অক্সনার্ডে। নেমে একটা ক্লাবে ঢুকলাম কিছু খেয়ে নেওয়ার জন্য। গরম গরম বাজনা বাজছে, খাবারটাও ভালো। অনেক পথ গাড়িতে বসে থেকে বিরক্ত হয়ে গিয়েছিলাম। ভালোই লাগছিল খাবার আর বাজনা। আস্তে আস্তে খাচ্ছি। আমার টেবিলে বসেছিল আর একটা লোক। টিবুরান নাকি ব্রেকসান, কি যেন নাম। নামটা আমার অত মনে থাকে না। আলাপ হলো তার সাথে। বললাম রকি বিচে যাচ্ছি খালার সঙ্গে দেখা করার জন্যে। কথায় কথায় আমার অনেক কথা জেনে নিল সে। ক্লাবটা বন্ধ হওয়া তক দুজনে বসে রইলাম ওখানে। বন্ধ হওয়ার একটু আগে অনুরোধ করলো সে তার একটা উপকার করে দেব কিনা, তাতে আমারও লাভ হবে বলল। হাসলো নিকি। আমার লাভটা আমি সবসময় দেখি। কি চাই জিজ্ঞেস করলাম। জানালো তার ভাইয়ের মার্সিডিসটা চালিয়ে এনেছে সে, পরের দিন জায়গা মতো পৌঁছে দেওয়ার কথা। দিত, কিন্তু হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে দেখা। সান্তা বারবারায় পৌঁছে দিতে অনুরোধ করেছে মেয়েটা। তার নিজের গাড়ি আছে, মার্সিডিস চালানোর শখ নেই আর লোকটার। সে তখন মেয়েটার সঙ্গে যেতে বেশি ইন্টারেস্টেড। আর তার ভাই থাকে রকি বিচে। আমি কাজটা করে দিলে পেট্রোলের খরচ বাড়ে, আমাকে $100 দেবে সে। কি করে না বলি বলুন? ডেনভার জিজ্ঞেস করলো, এর আগে কখনো দেখনি লোকটাকে? এর আগে অক্সনার্ডেই আসিনি কখনো, জায়গাটার নামও শুনিনি। 2 দিন আগের কথা, কার্লি বললেন। এখনো গাড়িটা তোমার কাছে কেন? আবার হাসলো নিকি। সেদিন তো রাতই হয়ে গিয়েছিল, আর কালকের দিনটা এত সুন্দর ছিল, সাগর দেখে আর সাঁতার কাটার লোভ সামলাতে পারলাম না। সাঁতার কাটলাম, গিরিপথগুলোতে ঘুরে ঘুরে বেড়ালাম। দারুণ একটা দিন কেটেছে। শুধুই ঘুরে বেরিয়েছো, প্রাকৃতিক দৃশ্য দেখেছো? ডেনভার জিজ্ঞেস করলো। আর আজকে? কার্লি জানতে চাইলেন। কাল রাতে গাড়িতেই ঘুমিয়েছি, জবাব দিল নিকি। আজ সকালে তো মেরি খালার সঙ্গে দেখা করতে চলে এলাম। এখানে কথা শেষ। টেবুরন না ব্রেকসান কে যেন, তাকে এখন ফিরিয়ে দিতে যাব গাড়িটা। 2 ডিটেকটিভের দিকে তাকিয়ে হাসলো সে। হাসির জবাব পেল না। ভারী থমথমে হয়ে উঠল নীরবতা, যেন বোঝা হয়ে উঠেছে সালভেসিয়ারের জন্যে। পরস্পরের দিকে তাকালো কিশোর আর মুসা। মেরি চাচি কারোর দিকে তাকাতে পারছেন না যেন। নিকির দিকে তাকিয়ে রয়েছে সার্জেন্ট ডেনভার।
জাহাজ ঘাটার সবচেয়ে বড় গাঁজাটা তৈরি করে এনেছো। অবশেষে বলল সে। তোমার এসব গাল গল্প বিশ্বাস করব মনে করেছো? কার্লি বললেন, লোকটার ভাইকে গিয়ে জিজ্ঞেস করলে পারি আমরা, সার্জেন্ট। বেশ, গম্ভীর হয়ে বলল ডেনভার। চলো। চোরাই গাড়ি এটা, সার্জেন্ট, যুক্তি দেখালো কিশোর। আর নিকিও সত্যি কথাই বলছে। ব্রেকসানি হোক আর হোলসানি হোক, লোকটাকে গিয়ে এখন জিজ্ঞেস করলে কিছুতেই সত্যি কথা বলবে না পুলিশের কাছে। কিন্তু ওকে একা যেতেও দিতে পারি না, ডেনভার বলল। নিকি, তুমি আগে যাও। কার্লি উপায় বাতলে দিলেন। তোমাকে যা করতে বলেছে ব্রেকসন তাই করো। কিশোর আর মুসা যাক তোমার সাথে, আমরা পেছনেই থাকবো। বলবে ওরা তোমার বন্ধু, ফেরত যেতে হবে তো তোমাকে, তাই ওদেরকে সাথে করে নিয়ে এসেছো। আমরা চোখ রাখবো। মাথা ঝাঁকালো নিকি। ছোট্ট 450 SL কনভার্টেবল গাড়িটায় উঠে পড়ল। কালো একটা ফিয়ারো গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে জঞ্জালের স্তূপের পাশে। নানা রকম বাতিল পার্টস জোগাড় করে এনে জোড়া দিয়ে গাড়িটা তৈরি করেছে মুসা। বডির রং নষ্ট হয়ে গেছে, নতুন করে রং করার সময় পায়নি সে। রং আর অন্যান্য জিনিস কিনে আনার মতো টাকাও নেই, তবে ইঞ্জিনের অবস্থা চমৎকার। বেরিয়ে গেল নিকি, তাকে অনুসরণ করলো মুসা। পাশে বসে আছে কিশোর। সবার পেছনে বেরোলো পুলিশ। ডিটেকটিভের কাজ করে। পুলিশের মার্কামারা গাড়ি নিয়ে তাই ঘুরে বেড়ায় না, সাধারণ একটা ডজ অ্যারিস নিয়ে এসেছে। শহরের ভেতর দিয়ে পশ্চিম মুখ চলল 3টে গাড়ি। আরেকটু এগিয়ে বন্দরের ধার দিয়ে গেল। নিকিকে যে ঠিকানা দেয়া হয়েছে সেখানে পৌঁছে দেখা গেল ওটা একটা বডিগা মুদি দোকান। ছোট একটা ব্যারিওর ভেতরে। ব্যারিও বলে একটা বিশেষ অঞ্চলকে, যেখানে ছোট ছোট রঙিন বাড়ি আর খোলা বাগান থাকে। ক্যাফে, মোটেল আর ক্যান্টিনা চালানো হয়। বডিগার দরজায় মলিন হয়ে আসা কালো রঙে লেখা রয়েছে মালিকের নাম, আন্তিনো পেজ। দোকানের সামনে গাড়ি রাখলো নিকি, তার পেছনে থাকলো মুসা। পুলিশ রইল অনেক পেছনে, তবে দুটো গাড়িকেই দেখা যায় এমন জায়গায়। চকচকে মার্সিডিসটা থামাতে না থামাতে লোক জমে গেল, ভিড় হয়ে গেল দেখার জন্যে। গাড়ি থেকে নামলো নিকি। মুসা বলল, আমি থাকি, গাড়িগুলো পাহারা দিই। রাজি হলো কিশোর। সে নেমে চলল নিকির সঙ্গে। দোকানের ভেতরে কয়েকজন খদ্দের রয়েছে, ফল আর শাকসবজি পছন্দ করছে কেনার জন্যে। আম, পেঁপে, ফ্রিজলস, জিকাম, টমেটো সাজিয়ে রাখা হয়েছে। বেশি চোখে পড়ে মরিচ, নানা রকমের নানা জাতের মরিচ, সুন্দর করে সাজানো। কাঁচা, পাকা, সবুজ, লাল, হলুদ, বেশি ঝাল, কম ঝাল, সব রকমের রয়েছে। কাউন্টারের উপাশে দাঁড়ানো হালকা পাতলা বাদামি চামড়ার লোকটা শীতল চোখে তাকালো ওদের দিকে। ওরা তার নিত্যদিনের পরিচিত খরিদ্দার নয়। তার সবচেয়ে সুন্দর হাসিটা লোকটাকে উপহার দিল নিকি। মাথা ঝাঁকালো, এগিয়ে গিয়ে বলল, মিস্টার পেজ, টেরবন ব্রেকসন নামের একজন লোকের ভাইকে খুঁজছি আমরা। এভাবেই নামটা বলতে শিখিয়ে দিয়েছে কিশোর। তো লোকটা ভ্রু নাচালো। 5 ফুট 8 ইঞ্চি মতো লম্বা, হাড়দিসার শরীর, কণ্ঠর 3 কোনা জায়গাটা বিশাল। এত লম্বা গলা যেন শকুনের। কালো চোখ জোড়া, তার চুলের মতোই কুঁচকুঁচে কালো। কিশোরের দিকে একবার তাকিয়ে আবার ফিরল নিকির দিকে। অক্সনার্ড থেকে ব্রেকসনের ভাইয়ের গাড়িটা আমাকে চালিয়ে আনতে বলেছে সে। নিকি বলল, এর জন্য $100 পারিশ্রমিকও দিয়েছে, ঠিকানা দিয়েছে এখানকার। শ্রাগ করলো পেজ। ফিরে তাকিয়ে পেছনের ঘরের দিকে চেয়ে ডেকে জিজ্ঞেস করলো, এই ব্রেকসন নামে কাউকে চেনো নাকি, কিংবা তার ভাইকে? দুজন শক্ত সমর্থ গুন্ডা চেহারার ল্যাটিন লোক বেরিয়ে এলো। ভাবভঙ্গি মোটেও সুবিধের নয়। একজন বলল, না, চেনি না। নিকির দিকে ফিরল পেজ। চেনি না? ওই নামের কেউ নেই এখানে, আসেও না। হাসি মুছে গেছে নিকির। কিন্তু থাকার তো কথা, ব্রেকসন এই ঠিকানায় দিয়েছে। বাইরে তার ভাইয়ের গাড়ি রেখে দিয়ে এসেছি। মাথা নেড়ে হেসে উঠল পেজ। তুমি নিশ্চয় বিদেশি, এখানকার লোক হলে ঠিকই জানতে এত দামি গাড়ি কেনার ক্ষমতা এই ব্যারিওর কোনো লোকের নেই। ফিরিঙ্গি তো এই জন্যই জানো না। হঠাৎ সামনে লাফিয়ে পড়লো গিয়ে নিকি। লোকটার কলার চেপে ধরলো। মিথ্যক, মিথ্যে কথা বলছেন আপনি। ব্রেকসন এই ঠিকানায় দিয়েছে। এই এই
বলে নিকিকে ঠেলে সরানোর চেষ্টা করলো পেজ, কিন্তু তার চেয়ে অনেক বেশি শক্তি নিকির শরীরে। দেখে এতটা মনে হয় না। কিছুতেই তার হাত ছাড়াতে না পেরে চিৎকার করতে লাগলো লোকটা। বলল, পিকে রিয়ানো! দুই ল্যাটিন গুন্ডা নড়ার আগে ঘরে ঢুকে পড়লো সার্জেন্ট ডেনভার আর ডিটেকটিভ জ্যাক কার্লি। টেনে টুনে ছাড়িয়ে নিল নিকিকে। কিশোর অনুমান করলো ওরা নিশ্চয়ই সুপার সেন্সিটিভ সাউন্ড ডিটেক্টর জাতীয় কোনো যন্ত্র দিয়ে শুনছিল এতক্ষণ দুজনের কথাবার্তা। ছাড়া পেয়ে এক লাফে পিছিয়ে গেল পেজ। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নিকির দিকে। পাগল, আজ তো পাগল এই ফিরিঙ্গিটা। পাগল সুর মেলালো ডেনভার। এবং চোর। জ্যাক হ্যান্ডকাফ লাগিয়ে দাও, হাজতেই ভরতে হবে। পাথর হয়ে দাঁড়িয়ে রইল নিকি যখন তার হাতে হাত করা পড়াচ্ছেন কার্লি। তারপর কিশোরের দিকে তাকিয়ে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বারবার বলল সে গাড়িটা চুরি করেনি। ডিটেকটিভরা যখন তাকে টেনে নিয়ে চলল তখনও একই কথা বলতে থাকলো। ওদের গাড়ির পেছনে নিকিকে বসিয়ে নিল ডিটেকটিভরা। সামনের সিট আর পেছনের সিটের মাঝে শক্ত শিকের ঝাঁঝরি বেড়া রয়েছে, অনেকটা খাঁচার মতো। খাঁচায় আটকানো জানোয়ারের মতোই সেখানে ভরে দেয়া হয়েছে বেচারাকে। গাড়ি চালিয়ে নিয়ে চলে গেল ডেনভার। মার্সিডিসে করে তাকে অনুসরণ করলেন কার্লিন। দোকান থেকে বেরিয়ে এসেছে আন্তিনো পেজ। গাড়িগুলোর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, বেটা পাগল ফিরিঙ্গি! দরজায় এসে দাঁড়িয়েছে দুই গুন্ডা, পিকো আর রেয়ানো। তাকিয়ে রয়েছে কিশোরের দিকে। গাড়িতে বসা মুসা ডাক দিল তাকে। কিশোর, চলে এসো, যাই। গেল না কিশোর, পেজের মুখোমুখি এসে দাঁড়ালো। মিস্টার পেজ, বলল সে, একটা কথা ভেবে দেখেছেন? কেউ যদি ঠিকানা তাকে নাই দিয়ে থাকে তাহলে কি করে জানলো এখানকার ঠিকানা? কড়া চোখে কিশোরের দিকে তাকিয়ে ধমকে উঠে বলল লোকটা। যাও, ভাগো! শুনলই না যেন কিশোর। জানার কথা নয় তার, নতুন এসেছে এই শহরে আজকেই, অনেক দূর থেকে। রাগে কালো হয়ে গেল পেজের মুখ। বেশি কথা বলো তো হে! এই পিকো রিয়ানো, ভাগাও তো এটাকে। রাখো, আগে কিছু ধোলাই দিয়ে নেই, কোনোদিন যেন আর বেয়াদবি না করে। কিশোরের দিকে এগিয়ে আসতে শুরু করলো তিনজনে। বলো, আরো বলো। কিশোরের বুকে হাত রেখে জোরে এক ঠেলা মারল পেজ। বেশি কথা বললো। এক পা পিছিয়ে গেল কিশোর। দেখুন, আবার ধাক্কা মারল তাকে পেজ। দেখা দেখির কিচ্ছু নেই, শুধু করার আছে। এত বেশি কথা বললে বিপদে তো পড়বেই, সেটা যাতে না পড়ো তোমার ভালোর জন্যই শিক্ষাটা দিয়ে দিচ্ছি। তার পেছনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কুৎসিত হাসি হাসল পিকো আর রিয়ানো। আরেকবার ধাক্কা মারার জন্য হাত বাড়ালো পেজ। বছর দুই আগে হলে হয়তো পিছিয়ে যেত কিশোর, কিংবা গাঁই গুঁই করে সরে আসতো, কিংবা বোঝানোর চেষ্টা করতো সে। কিন্তু এখন আর সেই ক্ষীণদেহী কিশোর পাশা নেই সে। নিয়মিত ব্যায়াম করে স্বাস্থ্য ভালো করেছে। পুলিশের ইনস্ট্রাক্টর দিয়ে ওদেরকে খালি হাতে আত্মরক্ষার ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ইয়ান ফ্লেচার। তার মনের সুপ্ত আশা, বড় হয়ে একদিন পুলিশ বাহিনীর মান ইজ্জত বাড়াবে তিন গোয়েন্দা। অবশ্যই পুলিশের চাকরিতে যোগ দিয়ে। তাছাড়া ছেলে তিনটাকে সাংঘাতিক পছন্দ করেন তিনি। ছেলে তো নয়, তিনটে হীরের টুকরো। নড়ে উঠল কিশোর। পলকে ফুটখানেক ফাঁক হয়ে গেল দুই পা। ডান পাটা সামনের দিকে বাড়ানো মিউজিশিয়ানটাই জুডোর একটা কৌশল। পেজের শার্ট খামচে ধরে টান দিতেই ভারসাম্য হারালো লোকটা। আধ পাক ঘুরল কিশোর। সেই সাথে হ্যাঁচকা টান মারল পেজের শার্ট ধরে রেখে। ময়দার বস্তার মতো রাস্তায় আছড়ে পড়ল দোকানদার। শক্ত কংক্রিটের উপর পড়ে ব্যথায় গলা ফাটিয়ে চিৎকার করে উঠল পেজ। নড়ার ক্ষমতা নেই, পথের উপরেই পড়ে রয়েছে। কাণ্ড দেখে পিকো আর রিয়ানো যেন পাথর হয়ে গেছে। ওদের বিহ্বল ভাবটা কাটার সময় দিল না কিশোর। অযথা মারামারিও আর করতে গেল না, সোজা দৌড় দিল ফিয়ারোর দিকে। ইঞ্জিন চালু করে ফেলেছে মুসা। এক ঝটকায় খুলে দিল দরজা। কিশোর ভেতরে ঢুকতে না ঢুকতেই চলতে আরম্ভ করলো গাড়ি।
দারুণ দেখিয়েছো। ঝকঝকে সাদা দাঁত বের করে হাসলো মুসা। চিফকে গিয়ে বলতে হবে। কেমন? মুসার দিকে তাকিয়ে হেসে ভ্রু নাচালো কিশোর। তুমি ভেবেছ তুমি শুধু একাই পারো? জুডোর ক্লাসে আর খেপাবে? ও বসির বিদ্যা ঝেড়ে দিয়ে এলাম। তা ঝেড়েছ, তবে আমি হলে কারাতে চালাতাম। শগুনটা কারাতেরই যোগ্য। দরকার নেই, আধমরা হয়ে গেছে এমনিতেই। তাছাড়া কারাতে এখনো ঠিকমতো প্র্যাকটিস হয়নি আমার। জানি, তবু যেটুকু জানো ওরকম 10টা শকুনকে কাত করে দেওয়ার জন্য যথেষ্ট। নীরবে চলল কিছুক্ষণ, তারপর মুসা জিজ্ঞেস করলো, কিশোর, কি মনে হয় তোমার? পেস বেটা মিথ্যে বলেছে? নিশ্চয়ই। আর এর মানে নেকি হয়তো সত্যি কথাই বলেছে। জেল থেকে বের করে আনতে হবে ওকে, যাতে আমাদেরকে তদন্তে সাহায্য করতে পারে, নিজেকে নির্দোষ প্রমাণ করার ব্যবস্থা করতে পারে। রবিনকে একটা খবর দেওয়া দরকার। ইয়ার্ডে ফিরে দ্রুত এসে হেডকোয়ার্টারে ঢুকলো দুজনে। সেই ট্রেলারই আছে এখনো, তবে তাতে নতুন যন্ত্রপাতি যোগ হয়েছে। অবশ্যই পুরনো মাল থেকে তৈরি। ইলেকট্রনিক লক, বার্গলার অ্যালার্ম, একটা কাউন্টার সার্ভেলেন্স ইউনিট, এক ধরনের ইলেকট্রনিক প্রহরী, 2টো কম্পিউটার আর একটা এয়ার কন্ডিশনার। ল্যাবরেটরিতে পার্ট টাইম চাকরি ছেড়ে আরেকটা কাজ নিয়েছে রবিন, রক প্লাস ট্যালেন্ট এজেন্সিতে। রবিনের মা জানালেন সে এখনো আসেনি, কাজেই ওখানেই টেলিফোন করা হলো। জবাব দিল এজেন্সির আনসারিং মেশিন। কয়েকটা সেকেন্ড শুধু জোরালো রক মিউজিক শোনা গেল, তারপর বাজনা ছাপিয়ে রবিনের কণ্ঠ বলল, একটা মেসেজ রেখে যেতে। মনে হয় ব্যান্ড ড্রামারে খুঁজে বেরিয়েছে। মুসা আন্দাজ করলো। রবিন বলে ড্রামাররা নাকি সব পাগল। পরে আবার চেষ্টা করব, কিশোর বলল। এখন চলো মেরি চাচির সঙ্গে কথা বলি নিকির সম্পর্কে। ট্রেলারের থেকে বেরিয়ে অফিসের দিকে চলল দুজনে। ওদের সাড়া পেয়ে মুখ তুললেন মেরি চাচি। নিকি কোথায়? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি। হাজতে নিয়ে গেছে, জবাব দিল কিশোর। বডি গায়ে কি কি ঘটেছে সব খুলে বলল, শুধু আন্তিনিও পেজের সঙ্গে মারপিটের কথাটা বাদে। তার মানে সত্যিই চুরি করেছে? রেগে গেলেন মেরি চাচি। আমার তা মনে হয় না। পেজি মিথ্যা কথা বলেছে। নেকিকে হাজত থেকে বের করে আনতে হবে, যাতে আমাদেরকে সাহায্য করতে পারে। একমাত্র সেই ব্র্যাকসনকে চিনিয়ে দিতে পারবে। চাচি, তোমার উকিলের সঙ্গে কথা বলেছ? মাথা নাড়লেন চাচি। না, এখনো বলিনি। কি বলবো বল, নিকিকে চিনি না। ও যে আমার বোনের ছেলে তাই বা শিওর হব কিভাবে? কিছু করার আগে ন্যানিকে ফোন করব, জিজ্ঞেস করে দেখি নিকি সত্যি কথা বলছে কিনা। তাহলে তাড়াতাড়ি করো, সবকিছু গরম থাকতে থাকতে আমি ওয়ার্কশপে আছি। ইলেকট্রনিকের যুগ, পুরনো যন্ত্রপাতি দিয়ে আর চলে না, তাই ওয়ার্কশপেও পরিবর্তন করেছে কিশোর। করেছে মানে ঘর আর টিন শেডের পরিবর্তন করেনি, নতুন নতুন যন্ত্রপাতি বসিয়েছে। ট্রেলার থেকে 3 গোয়েন্দার টেলিফোনের একটা এক্সটেনশন নিয়ে এসেছে, ছাদে লাগিয়েছে একটা স্যাটেলাইট ডিশ অ্যান্টেনা, আর গোয়েন্দাগিরিতে কাজে লাগে এরকম যত রকম যন্ত্র বানাতে পেরেছে বানিয়েছে, আর কিছু কিছু কিনে নিয়ে এসেছে। দেখি আরেকবার। ফোনের দিকে এগোলো কিশোর। রবিনকে পাওয়া যায় কিনা। দাঁড়াও, ওই দেখো। প্রাচীন মডেলের লাল একটা ফক্সওয়াগন ঢুকেছে ইয়ার্ডে। ওয়ার্কশপের সামান্য দূরে থামলো গাড়ি। নেমে এলো রবিন মিলফোর্ড। নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়ে একেবারে পাগল হয়ে গেছে যেন ওরা, গাড়ি ছাড়া আর কিচ্ছু বোঝে না। ওয়ার্কশপের এক কোণে দাঁড় করিয়ে রাখা হয়েছে ওদের 3টে সাইকেল, এতদিনের সঙ্গী। তবে ধুলো জমতে দেয়নি কিশোর, নিয়মিত সাফ করে রাখে। তার বক্তব্য, গোয়েন্দাগিরিতে সব ধরনের যানবাহন কাজে লাগে, ঠেলা গাড়ি, ঘোড়ার গাড়ি থেকে শুরু করে আধুনিক বিমান, সব কাজেই কোনোটাকে অবহেলা করা উচিত নয়। কখন যে কোনটা কাজে লেগে যাবে কে জানে। গাড়ির চেয়ে সাইকেল অনেক সময় অনেক বেশি সুবিধে করে দেয়, তখন ওগুলো ব্যবহার করা যাবে। মুসার ইচ্ছে গাড়ির ব্যবসা করে টাকা জমাতে পারলে ভালো দেখে মোটর সাইকেলও কিনে নেবে। আর কিশোরের ইচ্ছে এমন একটা ভ্যান কিনবে যেটাতে থাকবে নানা রকম আধুনিক যন্ত্রপাতি, গোয়েন্দাগিরি করার সুবিধার্থে। হেসে বলেছে রবিন, একেবারে জেমস বন্ডের গাড়ি। হাসিনি কিশোর, গভীর হয়ে জবাব দিয়েছে, অনেকটা তাই। ভেতরে এসে ঢুকলো রবিন। জিজ্ঞেস করলো, কি ব্যাপার, জরুরি তলব? কোনো কেস টেস মনে হচ্ছে? হ্যাঁ, অনেকদিন পর, জবাব দিল মুসা। কিশোরের ইলেকট্রনিক যন্ত্রপাতির খেলা দেখানোর একটা সুযোগ মিলল এতদিনে। কি বলো কিশোর? দেখা যাক, এখন আসল কথায় আসি। হ্যাঁ বলো। সত্যিই একটা কেস পেয়েছি রবিন। পুলিশ ভাবছে মেরি চাচির বোনের ছেলে নিকি পাঞ্চ গাড়ির চোর। আমরা আসল চোরটাকে ধরে জেলে পাঠাতে চাই।
কেস? তাই চেঁচিয়ে উঠল রবিন। গাড়ি চোর? চাচির উকিল নিকিকে হাজত থেকে বের করে আনতে পারবে বলে গেল কিশোর জামিনে। তারপর শুরু করব আমরা তদন্ত। পুরো কাহিনীটা খুঁড়ে বের করে আনবো। কাহিনী? কিশোর, মুসা বলল। নিকি তোমার আত্মীয় নাও হতে পারে, হয়তো ভুয়া লোক। কাহিনী? ভুয়া? হাত নেড়ে বলল রবিন। কি বলছো তোমরা? কিছুই তো বুঝতে পারছি না, দয়া করে সব খুলে বলবে। তার পরনে খাকি প্যান্ট, গায়ে হলদে রঙের পোলো শার্ট। রক প্লাস থেকে সোজা চলে এসেছে এখানে। মুসা জিজ্ঞেস করলো, আর নিশ্চয় যাবে না? যাব, জবাব দিল রবিন। পরে লস অ্যাঞ্জেলস একটা দল যাচ্ছে, ওদেরকে সাহায্য করতে হবে। তবে রুমাকে বলে এসেছি, আপাতত আমার আর কিছু কাজ সে করে দেবে। ইদানিং অতি মাত্রায় ব্যস্ত হয়ে পড়েছে রবিন। স্কুল, গাড়ির ব্যবসা, এটা অবশ্য বেশিরভাগই মুসাই দেখাশোনা করে। তার উপর ওই মিউজিক কোম্পানিতে কাজ। গোয়েন্দাগিরি করার মতো সময়ই পায় না এখন আর আগের মতো। তারপরেও ছাড়বে না কোনোদিনই বলে দিয়েছে। দরকার হলে আর সব ছেড়ে দিতেও রাজি, তবু গোয়েন্দাগিরি নয়। তবে কিশোরের সন্দেহ আছে এই ব্যাপারে। যাই হোক, নিকি পাঞ্চের ব্যাপারে সব খুলে বলা হলো রবিনকে। শেষে কিশোর বলল, পুরো গল্পটাই কেমন হাস্যকর। পুলিশ বিশ্বাস করবে কি? হাওয়ারি করতে ইচ্ছে করছে না। আর একটা ব্যাপার, মুসা লোকটার নামটা বড় অদ্ভুত। টিবুরান ব্রেকসন। হয় টিবুরান নয়তো ব্রেকসন, মুসা বলল। তাই তো বললো, হয় এটা নয় ওটা, দুটো মিলিয়ে এক নাম নয়। আমার মনে হচ্ছে দুটো মিলিয়েই একটা। নিকি বলল না নামটা মনে রাখতে পারে না। মনে রেখেছে ঠিকই, গোলমাল করে ফেলেছে। একটাকে দুটো বানিয়ে ফেলেছে। টিবুরান মানে কি জানো? এর একটা স্প্যানিশ শব্দ, মানে হলো শার্ক বা হাঙর। প্রশ্ন হলো ওরকম একটা অদ্ভুত নাম কার হতে পারে? হতে তো পারে লোকটারই। মুসা বলল। জানে গাড়িটা চোরাই, সেজন্যই নাম ভাঁড়িয়ে বলেছে। নাও বলতে পারে, বাধা দিয়ে বলল রবিন। ওরকম নামের লোক আছে পৃথিবীতে। এই তো রকি বিচেই আছে, এল টিবুরান অ্যান্ড দ্য পিরহানাস। হাঁ করে রবিনের দিকে তাকিয়ে রয়েছে মুসা আর কিশোর। কি বললে? কিশোর বলল। লোকটার নাম এল টিবুরান অ্যান্ড দ্য পিরহানাস? লোকটা নয়, শুধরে দিল রবিন। লোকগুলো 5 জন, একটা লাটিনো লাবাম্বা ব্যান্ড দল। বেশিরভাগই সালসা গায়, তবে কিছু কিছু রকও গায়। এল টিবুরান হলো ওদের নেতা, গায় এবং গিটার বাজায়। গিটার বাদক আরও একজন আছেন। অন্য 3 জনের একজন বেস, একজন ড্রামার আর একজন কিবোর্ড। তোমার বসের কোনো দল? জানতে চাইল মুসা। মাথা নাড়ল রবিন। না, লিও গোয়েরার। শহরে লজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। বাটলেট লজের রবিনের বসের ধারণা ওরা মিউজিকের মও বোঝে না। গাইতে যায় ছোট ছোট ক্লাবে কিংবা প্রাইভেট পার্টিতে। ল্যাটিনো ক্লাবগুলোতেই বেশিরভাগ দেখা যায় ওদের। বেশি বয়সী কেউ আছে ওদের মধ্যে? জিজ্ঞেস করলো মুসা। বডিগার্ড মালিক আন্তিনো পেজের কথা বলল সে। না, সবাই অল্প বয়সী, তরুণ। সবার মধ্যে বয়স বেশি এল টিবুরানের, তবে 22-23-এর বেশি না। রকি বিচে এখন গেয়ে বেড়াচ্ছে? কিশোর জানতে চাইল। হ্যাঁ, উপকূলের উজান ভাটিতে সবখানে, এমনকি লস অ্যাঞ্জেলস পর্যন্ত চলে যায়। সম্ভবত এখন গোয়েরার সবচেয়ে জনপ্রিয় দল। সমস্ত ভালো ভালো দলগুলো লজের দখলে। তাতে ভীষণ খেপে গেছে গোয়েরা। পাগলের মতো ভালো দল জোগাড়ের চেষ্টা চালাচ্ছে। আমার বস শুধু হাসেন, বলেন করুক না, কত পারে। তার বক্তব্য সৎ থাকতে হবে, নোংরামি করে কেউ কখনো উন্নতি করতে পারে না। ওরা কি? থেমে গেল কিশোর। অফিস থেকে বেরিয়ে প্রায় দৌড়ে এলেন মেরি চাচি। গলায় জড়িয়েছেন নতুন একটা উজ্জ্বল রঙের সুন্দর স্কার্ফ। ওটা আগে আর দেখেনি কিশোর। আন্দাজ করলো বোধহয় নিকি নিয়ে এসেছে, উপহারের প্যাকেটে ছিল। কিশোর, মেরি চাচি জানালেন, নিকি ঠিকই বলেছে রে, মিথ্যে বলেনি। তার মা বলল। তবে একটা কথা ভুলে বসেছিলাম, ন্যানির স্বভাব একটু বদলায়নি, আগের মতোই আছে। বদ, নিকি বাড়ি থেকে পালিয়েছে, অন্য কিছু করেনি। এতদিন বাড়িতে টিকলো কিভাবে সেটা ভেবে অবাক লাগছে। তার মা কি বলল? কি বলেনি, ও তো নিজের ছেলের সম্পর্কে। আরে বেচারা নিকি। বোনের উপর ভীষণ রেগে গেছেন মেরি চাচি। কি বলেনি, তাও নিজের ছেলের সম্পর্কে। আরে বেচারা নিকি। বোনের ওপর ভীষণ রেগে গেছেন মেরি চাচি।
পুলিশের সঙ্গে গোলমাল, গাড়ি চুরির ব্যাপারে কিছু? তাকে শুয়োর বলে গাল দিল ন্যানি। অলসের ধাড়ি বলল, বিশ্বাস করা যায় না, আরো নানা রকম আজেবাজি কথা। জোরে একটা নিঃশ্বাস ফেলল কিশোর। বলল? রাগে ফোঁস করছেন মেয়ে চাচি। বললেন, গাড়ি টাড়ি চুরির ব্যাপারে কিছু বলেনি, তবে পুলিশের সাথে গোলমালে জড়িয়েছে। এই ছোটখাটো ছিঁচকে চুরি, কিছুদিন আগে নাকি ড্রাগও নিয়েছে। সেসব অবশ্য বছর 10 আগে। তারপর থেকে আর ওরকম কিছু করেনি। একবার পুলিশ ধরতেই শিক্ষা হয়ে গেছে। মাথা ঝাঁকালো কিশোর। তো কি বললো? হাজত থেকে বের করাবে? কে? নেনি? আর লোক পাসনি। ও কিচ্ছু করবে না। একটা বকে যাওয়া ছেলের জন্য একটা আধলাও খরচ করবে না, সাফ বলে দিল। বলল, শুয়োরটা যা পড়ে করুককে, জেলে যাক, না জাহান্নামে যাক, যেখানে খুশি যাক, তার কিচ্ছু নয়। আমি উকিলকে ফোন করে দিয়েছি। সব শুনে বলল ছাড়িয়ে আনতে কষ্ট হবে। কেন? মুসার প্রশ্ন। আর কিছু করেছে জানতে চাইল রবিন। মেরি চাচি বললেন, পুলিশ নাকি চায় না যে সে জামিনে মুক্তি পাক। কিসের ভিত্তিতে আটকাবে? চেঁচিয়ে উঠল কিশোর। মগের মুল্লুক নাকি? দুটো কারণে। প্রথমত, তার পুরনো ক্রিমিনাল রেকর্ড, তাছাড়া স্টেট থেকে বেরিয়ে এসেছে। বড় কারণটা হলো সেই একমাত্র লোক যে সরাসরি একজন গাড়ি চোরকে দেখেছে। চোরের সঙ্গে কথা হয়েছে। ইদানিং নাকি রকি বিচে গাড়ি চোরের খুব উৎপাত বেড়েছে। সেজন্যই সতর্ক হয়ে গেছে পুলিশ। তাকে বের করা যাবে কিনা কখন জানা যাবে? একটা শুনানি হবে খুব তাড়াতাড়ি, তবে উকিল বলল তার আগেই জজ সাহেবের সঙ্গে কথা বলবে। চেষ্টা চালিয়ে যাও, চাপে রাখো উকিল সাহেবকে। কিশোর বলল তার চাচিকে। যেভাবে হোক বের করে আনতেই হবে নিকিকে, এটাই এখন সবচেয়ে জরুরি গাড়ি চোরদের ধরতে হলে। একমত হলেন মেরি চাচি। অফিসের দিকে রওনা হয়ে গেলেন। এখনই আবার ফোন করবেন উকিলকে। ওয়ার্কশপে পরস্পরের দিকে তাকালো তিন গোয়েন্দা। নিকিকে ছাড়া হবে না কিশোর? মুসার জিজ্ঞাসা। চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর, ছাড়া যদি নাই পায় বসে তো আর থাকতে পারবো না, কিছু একটা করতে হবে। আনমনে নিজের ঠোঁটে চিমটি কাটলো একবার। তাহলে পুলিশ ভাবছে রকি বিচে একদল গাড়ি চোর অপারেশন চালাচ্ছে। এই জন্যই বুঝলে, এই জন্যই এতক্ষণে বোঝা গেল। গত কিছুদিন ধরে গাড়ি চুরি বেড়ে গেছে এখানে। রবিনের দিকে ফিরল সে। রবিন, একটা খোঁজ করতে পারবে? যেদিন ব্রেকসন নিকির সঙ্গে কথা বলেছে সে রাতে অক্সনার্ডে গিয়েছিল কিনা এলটেবোরানের দল? লোকটা নিকিকে গাড়ি দিয়ে রকি বিচে আসতে অনুরোধ করেছে কিনা সেটাও জানতে পারলে ভালো হতো। পারবো, গোয়েরাকে জিজ্ঞেস করলেই হবে। না, ওভাবে নয়। আমি চাই না আমাদের তদন্তের কথা বাইরের কেউ জেনে যাক। হাসলো রবিন। বেশ, দেখি অন্যভাবে চেষ্টা করব। এখন থেকেই শুরু করো না কেন? ঠিক আছে, যাই। ঘুমিয়ে উঠল মুসা। ক্লাসের আর সময় পেল না, একেবারে আজকেই বিকেলে কারাতে ক্লাস। এমন কি জরুরি হলো সেটা? একদিন ক্লাস না করলে কি এসে যায়? হাত উল্টালো কিশোর। আজকে যে ক্যাটা শেখাবে তাতেই বা কি হলো? ক্যাটাকে ছোট করে দেখো না। ক্যাটা সত্যিই জরুরি, ব্যাখ্যা করে বোঝালো রবিন। একে বলা হয় কারাতের জীবন। 50টার মতো নিয়ম আছে। ঠিক কতটা সময় কতখানি নড়তে হবে তাই শেখানো হয়। কারাতের প্র্যাকটিসও ভালো করে করতে হবে। যা জানি তাতে চলবে না, বুঝতে পারছি। কিশোর বলল, আগে জুডোটা শেষ করে নিই, তারপর অবশ্য বেশি সময় লাগবে না তোমার। এক্সারসাইজটা হয়েই থাকছে জুডো শেখা থেকেই। দাঁত বের করে হাসলো মুসা। আমি শিখিয়ে দিতে পারবো, ওস্তাদ হয়ে যাবো তোমার। মুসা আর করতে পারবে না, ওস্তাদ ডাকতে হবে। হাসলো তিনজনেই। বেশ, কিশোর বলল, যাও তোমার ক্যাটা শিখতে। আজকে আমি আর রবিনই সামলাতে পারবো। দেখি দুজনে যতটা পারি করি। রবিন, তোমার অসুবিধা হবে না তো? কাজে যাবে না? গেলেই তো সুবিধে, খোঁজ খবর করতে পারবো চাকরিতে থেকেই। বসকে বলে চলে যাব গোয়েরার উপর জরিপ চালাতে। কি মজাটাই যে হবে। মরুক গিয়ে ক্যালাটের ক্লাস। বসকে বলে চলে যাব গোয়েরার উপর জরিপ চালাতে। কি মজাটাই যে হবে। মরুক গিয়ে ক্যাটার ক্লাস। সিদ্ধান্ত নিয়ে ফেললো মুসা। একদিন তো আর হবে না, সব আরো হবে, পরেও শিখে নেওয়া যাবে। আজকে গোয়েন্দাগিরিটা মিস করতে রাজি নই। অনেকদিন পরে একটা কেস পেলাম। হাসলো কিশোর। জানতাম না গিয়ে পারবে না। বেরিয়ে এলো তিনজনে।
রবিন এগুলো তার ভক্সওয়াগনের দিকে, পুরনো ফিয়ারের দিকে মুসা কার গাড়িতে উঠবে ভাবছে কিশোর। এই সময় গেটের ভেতরে ঢুকলো একটা চকচকে রূপালী জাগুয়ার XJ6 সেডান গাড়ি। ঝটকা দিয়ে নিঃশব্দে খুলে গেল দরজা। বনবিড়ালির মতো লাফিয়ে নেমে এলো অপূর্ব সুন্দরী একটা মেয়ে। তামাটে চোখ, তামাটে চুল, হাসলো তিন গোয়েন্দার দিকে তাকিয়ে, বলল, শার্লক হোমসরা সবাই আছে দেখছি, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখাটা করেই যাই। কিশোর হাসলো না, জিজ্ঞেস করলো, মুসা যাবে কিনা জানতে এলে নিশ্চয়ই। কি করে বুঝলে? অবাক হয়েছে জর্জিনা পার্কার ওরফে জিনা। কারণ আজ তোমাদের কারাটের ক্যাটা ক্লাস। ও, মুসা তাহলে বলে দিয়েছে? হ্যাঁ, আর মুসা থাকলে যে তোমার সুবিধে হয় সেটাও জানি। খালি তো ঝগড়া বাঁধাও এর সঙ্গে, ও না থাকলে তোমার পক্ষ নেবে কে? দেখো, ফুঁসে উঠল জিনা, রাগাবে না বলে দিলাম। চট করে সামলে নিল নিজেকে। সরি। মুসার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কখন যাবে? আজ আর যাবো না। কেন? একটা কেস পেয়ে গেছি। কিশোরের খালাতো ভাইকে গাড়ি চুরির দায়ে ধরে নিয়ে গেছে পুলিশ, তাকে নির্দোষ প্রমাণ করতে হবে। ও, নিরাশ হলো জিনা। ঠিক আছে, কি আর করা, কেস পেলে তো সেটা বাদ দিয়ে দুনিয়ার আর কোনো কাজ করা যাবে না জানি, চাপাচাপি করেও লাভ হবে না। ওকে, চলি। গাড়ি নিয়ে চলে গেল জিনা। মুসার সঙ্গেই যাবে ঠিক করলো কিশোর। মুসা উঠল গাড়িতে। কিশোর উঠতে যাবে, এই সময় বারান্দায় বেরিয়ে এলেন মেরি চাচি। মুসা, তোমার ফোন! দূর তোর, বলে বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলো মুসা। খালি বাধা। কে? তোমার মা। মিনিট খানেক পরে মুখ চুন করে ফিরে এলো মুসা, মাথা নেড়ে বলল, আমার আর যাওয়া হলো না। সর্বনাশ করলো ওই জিনাটা, নইলে এতক্ষণে বেরিয়ে যেতে পারতাম। মাও আর আমার নাগাল পেত না। কে? হয়েছে কি? বাবার গাড়ি নিয়ে বাবা চলে গেছে। মার গাড়িটা খারাপ হয়ে গেছে, অ্যাক্সেল নাকি ভেঙেছে খাদে পড়ে। সারাতে সময় লাগবে। আমার গাড়িটা নিয়ে যেতে বলেছে এখন। সোফার হতে হবে, বাজারে যাবে মা। শাসিয়ে দিয়েছে জলদি জলদি না গেলে খাওয়া দাওয়া সব বন্ধ। কি আর করবে? হতাশ কিশোরও হয়েছে, হাত নেড়ে বলল, যাও, আজ যা করার আমাকে আর রবিনকেই করতে হবে আর কি। ফিয়ারোতে চড়ে বেরিয়ে গেল মুসা। চলো যাই। রবিনের কাঁধে হাত রাখলো কিশোর। ইয়ার্ড থেকে বেরিয়ে শহরতলি দিয়ে গাড়ি হাঁকালো রবিন। কোথায় যাচ্ছি জানতে চাইল কিশোর। লিও গোয়েরার অফিসে। কিন্তু আমাদের তদন্তের কথা তো বলা যাবে না। দেখোই না কি করি। শহরতলিতে বাজার এলাকার একধারে পুরনো একটা বাড়ির পেছনে পার্কিং লটে এনে গাড়ি ঢোকালো রবিন। গাড়ি থেকে নেমে ঘুরে দুজনে চলে এলো বাড়িটার সামনের দিকে। জীর্ণ হয়ে আসা বাড়িটাতে এলিভেটর নেই, আলো নেই তেমন, শুধু সিঁড়ির মাথার উপরে ছাতে লাগানো নোংরা স্কাইলাইট দিয়ে আসছে ম্লান আলো। সিঁড়ি বেয়ে 4 তলায় উঠে বড় একটা হল ঘরে ঢুকলো ওরা। মেঝেতে কার্পেট নেই, দুই পাশে 2 সারি দরজা, ছোট ছোট কেবিনের। পাল্লার নিচের অর্ধেকটা কাঠের, উপরের অর্ধেকটা কাঁচ লাগানো। আঁচড় আর নানা রকম দাগ পড়ে আছে কাঁচগুলোই, ধুলো তো আছেই। ডানের সারি সব শেষ মাথার দরজাটার সামনে এসে থামল রবিন। ঠেলা দিয়ে খুলল পাল্লা। বাইরের দিকে একটা ঘর, এটা আউটডোর অফিস। ভেতরে আরেকটা ঘর আছে, সেটাতে বসে লিও গোয়েরা। বাইরের ঘরে বসে রয়েছে 19-20 বছরের একটা মেয়ে, সোনালি চুল, লম্বা একটা তালিকা টাইপ করছে। সারা পেয়ে মুখ তুলে হাসলো, ভ্রু নাচিয়ে ইশারায় জানতে চাইলেও কি জন্য এসেছে। রবিনকে চেনে। কেমন আছো নীরা? জিজ্ঞেস করলো রবিন। ভালোই আছি। খোঁজ গল্প করতে আসোনি তুমি? কি জন্যে? মিস্টার গোয়েরার সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। এখন তো তার লাঞ্চের সময়। সেজন্যই তো এখন এলাম। একটা মুহূর্ত স্থির দৃষ্টিতে রবিনের দিকে তাকিয়ে রইল মেয়েটা, আবার হাসলো। বড় বেশি আত্মবিশ্বাসী। হ্যাঁ জানি, তুমি আমাকে ঢুকতে দেবেই, তোমার উপরে ভরসা করে এসেছি। হাসলো রবিন। পরিচয় করিয়ে দিল, এ হলো কিশোর পাশা, আমার বন্ধু। কিশোর, ও নীরা লঞ্চার, প্রাইভেট সেক্রেটারি জগতে একজন বিস্ময়। ওর মতো সেক্রেটারি সারা লস অ্যাঞ্জেলেসে আছে কিনা সন্দেহ। দূর, কি যে বলো। বলল বটে নীরা, তবে খুশি যে হয়েছে তার মুখ দেখেই বুঝতে পারলো কিশোর। অবাক হয়ে আরেকবার ভাবলো,
গানের কোম্পানিতে চাকরি নিয়ে সামাজিকতার ব্যাপারে অদ্ভুত পরিবর্তন হয়েছে মুখচোরা বইয়ের পোকা রবিনের। কি সহজে পটিয়ে ফেলল মেয়েটাকে। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম মিস লঞ্চার, বলল কিশোর। হাত বাড়িয়ে দিল। আমাকে অত সৌজন্য দেখাতে হবে না, রবিনের বন্ধু তুমি, তিন গোয়েন্দার হেড, ভালো করেই জানি। আমাকে শুধু নীরা বলে ডাকলেই চলবে। থ্যাংক ইউ। তারপর রবিন, নীরা বলল, ব্যাপারটা কি বলো তো, কিসের জন্য এসেছো? লজের একজন মক্কেল লাবাম্বার একটা দল ভাড়া করতে এসেছে, বড় বেশি চাপাচাপি করছে, রবিন বলল। কিন্তু এই মুহূর্তে কোনো দলই বসে নেই আমাদের, একটাও দিতে পারলাম না। অন্য কিছু হলে চলবে কিনা জিজ্ঞেস করলাম, বলল দুরাত আগে অক্সনার্ডে একটা দলের গান শুনেছে, চমৎকার নাকি গিয়েছে। নামটা কি যেন বলল, ও হ্যাঁ, এল টিবোরান অ্যান্ড দ্য পিরানাস। সরাসরি নীরার চোখের দিকে তাকালো সে। ওরা কি সত্যি গিয়েছিল নাকি সেদিন? পরের দুটো দিন কোথায় গিয়েছে ওরা? মেয়েটা বলল, মিস্টার গোয়েরা চান না তার কোনো দল বসে থাকুক, খুব খাটাচ্ছেন, কিন্তু মিস্টার লঞ্চ তো চান সবচেয়ে ভালো জিনিস। এখন কিছু আর করার নেই তার, মক্কেল যখন চাইছে তাকে খুশি করাই হলো আসল ব্যাপার। এল টিবোরানকে পাওয়া যাবে? দাঁড়াও, বলে ভেতরে অফিসে চলে গেল নীরা। কি করতে গেল? কিশোরের সন্দেহ। গোয়েরার দেয়ালে টাঙালো বুকিং চার্ট দেখতে। এই একই সিস্টেম রয়েছে লজের অফিসেও, খুব দ্রুত জানা যায় কখন কোন দল কোথায় কাজ করছে, এক নজরে, কম্পিউটারের চেয়েও দ্রুত। ফিরে এলো নীরা। হ্যাঁ, দুরাত আগে অক্সনার্ডে গিয়েছিল এল টিবোরান, দ্য ডিউসেসে গাইতে। পরের দুটো দিন দ্য শ্যাকে গিয়েছে। নিজের চেয়ারে গিয়ে বসলো সে। আপাতত ওদেরকে পাওয়া যাবে না, ব্যস্ত। হাঁপ ছাড়ল রবিন। পাওয়া যাবে না বলাতে, যাবে বললেই বরং বিপদে পড়ে যেত। গোয়েদের সঙ্গে আর কথা বলার দরকার আছে? নীরা জিজ্ঞেস করলো। না, যেন নিতান্তই নিরাশ হয়েছে রবিন। আর কি লাভ? সরি, কিছু করতে পারলাম না। না না, ব্যস্ত থাকলে আর তুমি কি করবে? চলি, আবার দেখা হবে। মেনি মেনি থ্যাঙ্কস। বাইরে বেরিয়েই কিশোরের দিকে তাকিয়ে চোখ টিপল রবিন। কি বুঝলে? পাবলিক ডিলিংস ওস্তাদ হয়ে গেছে তুমি রবিন, সত্যি। কেন, তুমি কি ভেবেছিলে যোগ্যতা শুধু তোমার একলার? খোঁচাটা গায়ে মাখল না কিশোর। দ্রুত নেমে চলল ধুলি ধূসরিত সিঁড়ি বেয়ে। রবিনের গুবরে পোকার আকৃতির গাড়িতে এসে উঠল দুজনে। স্টার্ট দিয়ে পার্কিং লটের বাইরে গাড়ি নিয়ে এলো রবিন। রাস্তায় উঠে বলল, তাহলে সত্যি অক্সনার্ডে গিয়েছিল এল টিবোরান। আর দ্য শ্যাক হলো একটা সাধারণ পিৎজা ক্যাফে, কিশোর বলল। সহজে ঢুকতে পারবো আমরা। চিনি, নেকি বেরোতে পারলে ব্রেকসনকে চিনিয়ে দিতে পারতো, না পারলে আমরাই যাব। টিবোরানের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কখন? কাল রাতে হেডকোয়ার্টারে জড়ো হব আমরা, সেখান থেকে যাব দ্য শ্যাকে, কথা বলবো হাঙ্গুর আর পিরহানাদের সঙ্গে। এল টিবোরান অ্যান্ড দ্য পিরহানাস, নাম বটে। এখানেই শেষ হচ্ছে গাড়ির জাদুকর এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে সাথে থাকুন গল্প বাই খাসফড়িং এর। ধন্যবাদ।